আমি নিজের পরিবারে ফিরে গেছি। আমি খুব আনন্দিত, খুব খুশি এবং শান্তিতে আছি। যারা কংগ্রেস ছেড়ে গেছেন তারা সবাই তাহলে কিন্তু গাদ্দার। কেন সুজাপুর নয়, কেন মালতীপুরকেই বেছে নিলেন সেফ সিট? বাংলায় ভোটের হাওয়া কোন দিকে জানতে দ্য ওয়ার্ল্ড ঘুরছে জেলায় জেলায়। দ্য ওয়ার্ল্ড স্পেশাল 26 নিয়ে আজ আমরা চলে এসেছি মালদায়। এই মুহূর্তে রয়েছি মালদার মালতীপুর বিধানসভা কেন্দ্রের একটি গ্রামে। তিনি ভারতের বিরল রাজনীতিকদের একজন, যিনি 3টি আইনসভারই সদস্য, লোকসভা, বিধানসভা এবং রাজ্যসভা। 29 বছর বয়সে সুজাপুরের বিধায়ক হয়ে রাজনীতির দুনিয়ায় পা রাখা, আর তারপর থেকে ফিরে তাকাতে হয়নি। 2019 সালে কংগ্রেস ছেড়ে দল বদল, 6 বছর পর আবারও কংগ্রেসেই ঘর বাপসি। মালদার মানুষজন কতটা ভরসা রাখবেন এবার এই কংগ্রেসের ওপর? মালতীপুর বিধানসভা কেন্দ্রের মানুষজন কতটা ভরসা রাখবেন তার উপর জানতেই আজ দ্য ওয়াল মালদার মালতীপুর বিধানসভা কেন্দ্রে। আর দ্য ওয়ালের মুখোমুখি মালদার কংগ্রেস প্রার্থী মালতীপুর থেকে যিনি দাঁড়িয়েছেন, মৌসম বেনজির নূর। মালদায় ভোটের হাওয়া কোন দিকে জানতে আজ মালদায় দ্য ওয়াল আমরা বেশ কয়েকটা গ্রাম ঘুরছি, আর এই মুহূর্তে এসে পৌঁছেছি মালতীপুর বিধানসভা কেন্দ্রের একটি গ্রামে। আমরা জানি এবারে মালতীপুর বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী মৌসম বেনজির নূর, এবং 6 বছর পর আবারও দলে ফেরার পর কংগ্রেস সমর্থকেরা নিঃসন্দেহে উজ্জীবিত। এবং কতটা আশা, কতটা ভরসা এই বিধানসভা কেন্দ্রের মানুষ রাখতে পারবেন এই কংগ্রেসের ওপর, সেই সমস্ত কিছু নিয়ে কথা বলবো দ্য ওয়ালের মুখোমুখি মৌসম বেনজির নূর, কংগ্রেসের প্রার্থী এবারে মালতীপুর বিধানসভা কেন্দ্র থেকে। দিদি, দ্য ওয়ালে স্বাগত। প্রথমে যেটা জানতে চাইবো যে গনি খান চৌধুরী পরিবারের লিগেসি ঠিক কি এমন হয়েছিল সেই সময় দল ছাড়া, আর আবারও এই 2026 নির্বাচনের আগে আবারও দলে ফেরা? 2019 সালে আমার মনে হয়েছিল যে বিজেপি আটকানোর জন্য আমার একটা ডিসিশন নেওয়া দরকার, যে যা পরিস্থিতি হয়ে আছে একটা জোট হওয়া দরকার তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে। কিন্তু যেহেতু আমাদের কংগ্রেসের তখন হাইকমান্ড এটা নিয়ে ওরা রাজি হননি, আমার মনে হয়েছে যে বিজেপিকে আটকানোর জন্য আমার তৃণমূলে যাওয়া দরকার। আমি গেছিলাম, আমার একটা অভিজ্ঞতা হয়েছে। তবে একটা ফ্যামিলির মধ্যেও আমাদের সমস্যা হয়েছিল, এবং যে আমার চিন্তাধারা ছিল এটা কোথাও না কোথাও একটা ভুল চিন্তাধারাই ছিল। কারণ আমার মনে হয় যে কংগ্রেসই একমাত্র দল যেটা সারা ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে। এবং যেহেতু একটা ফ্যামিলির মধ্যেও একটা স্ট্রেন, এলাকার মধ্যেও প্রচুর মানুষের সমস্যা, ক্ষোভ একটা হয়েছিল, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমি আবার কংগ্রেসে ফিরে যাব এবং একই পরিবারের মধ্যে থেকে বরকত সাহেবের লেগেসিকে কন্টিনিউ করব এবং কংগ্রেসকে মজবুত করব। পরিবারের কথা আপনি বলছেন যে পরিবারে একটা সমস্যা হচ্ছিল, একটা চাপ, কোথাও গিয়ে একটা ক্ষোভ তৈরি হচ্ছিল, সেখান থেকে এই সিদ্ধান্ত কর্মী সমর্থকদেরও তাই। সেটা বুঝতে এতটা সময় 6 বছর লেগে গেল কেন? এবং একেবারে নির্বাচনের মুখে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী যখন আসলেন এই মালতীপুরে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে আপনাকে নিজের কন্যার মতন সমস্ত কিছু তিনি দিয়েছিলেন, কিন্তু ভোটের আগে আপনি পালালেন। আমি পালাইনি, আমি বরঞ্চ কংগ্রেসকে ছেড়ে যে ধরে নেন একটা ভুল করেছিলাম, সেই ভুলটাকে আমি সংশোধন করলাম। এবং যদি আমাকে কেউ এখন গাদ্দার বলে, তো আমি মনে করি যারা কংগ্রেস ছেড়ে গেছেন তারা সবাই তাহলে কিন্তু গাদ্দার। কারণ কি, মেন দল কিন্তু কংগ্রেস থেকে তৃণমূলটা বেরিয়েছে এবং তৃণমূলে অন্যান্য দলরা যোগদান করেছে। আমি নিজের পরিবারে ফিরে গেছি। আমি খুব আনন্দিত, খুব খুশি এবং শান্তিতে আছি। দিদি, নিন্দুকেরা বলছেন যে এই মুহূর্তে দল ছাড়া কোথাও গিয়ে এমন একটা আভাস আপনি পেয়েছিলেন কি যে তৃণমূল কংগ্রেসের এবারে নির্বাচনে তড়ি ডুবতে পারে, তাই জন্যই এই সিদ্ধান্ত? সেটা তো দেখুন সময় বলবে। আমি আমার সিদ্ধান্ত নিয়েছি, এটা আমার লং টার্ম সিদ্ধান্ত। এটা আমি শুধু 2026 ভোট দেখে কিন্তু সিদ্ধান্ত নিইনি। কারণ যেই দিন আমি মালদায় নামি, যেই দিন বরকত সাহেবের সমাধিতে আমি শপথ নিয়েছি যে আমি আর কখনো কংগ্রেস ছেড়ে যাব না। এটা তাহলে বিধায়ক হওয়ার পরে আর কোনো দল পরিবর্তন দেখবে না? রাজনীতিতে হার জিত লেগেই থাকবে, কিন্তু এই সিদ্ধান্ত আমার সারা জীবনের সিদ্ধান্ত। আমি অন ক্যামেরা বলছি, আমি সারা জীবন কংগ্রেসের জন্য, কংগ্রেসের হয়ে কাজ করব। কংগ্রেসে ফিরে এসেছি। কংগ্রেসের হয়ে কাজ করবেন, কংগ্রেসে ফিরে এসছেন, কিন্তু গোটা রাজ্যে কংগ্রেসের যে পরিস্থিতি এই মুহূর্তে, নির্বাচনের আগে কিছুটা রিস্ক হয়ে গেল না? রিস্কের এখানে কোনো ব্যাপারই নেই। আমি যেটা আগেই বললাম যে এটা আমি সিদ্ধান্ত নিয়েছি, একটা ফ্যামিলির সিদ্ধান্ত। এবং মালদাতে কংগ্রেস মজবুত আছে, পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় কিন্তু কংগ্রেসের পরিস্থিতি খুব ভালো হবে, আপনার ভোটের পরে দেখবেন। এবং
যেভাবে আমাদের নেতৃত্ব রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী লড়াই করছেন, কংগ্রেসের একটা সেকুলার ইমেজ আছে। কংগ্রেস ধর্মনিরপেক্ষতার প্রতীক, শান্তির প্রতীক, উন্নয়নের প্রতীক। এখন যে রাজনীতি চলছে, বিভাজনের রাজনীতি চলছে, সেটাকে আমরা সাপোর্ট করি না। তাই আমার মনে হয় যে কংগ্রেস ইজ দ্য রাইট প্ল্যাটফর্ম। তাই আমি কংগ্রেসের হয়ে লড়াই করব। কংগ্রেস মানেই মালদায় গনি খান চৌধুরী, তার লেগাসির কথা বারবার আপনার কথাতে উঠে আসে। আমরা অনেক মানুষের সঙ্গে কথা বলছিলাম, তাদের একটা বক্তব্য যে কংগ্রেস যখন ভোট চাইতে যায় তখন শুধুমাত্র এই গনি খান ফ্যাক্টর, গনি খান ম্যাজিকের কথা তুলে ধরে, অন্য কোনো ফ্যাক্টর কি নেই? কংগ্রেসের জন্য উনি একজন আমাদের গার্জিয়ান। তো গার্জিয়ানের কথা তো সব সময় সবাই বলেন। যারা গার্জিয়ানকে ভুলে যান তাহলে তারা হয়তো নিজেরটাই চিন্তা করেন। উনি আমাদের কি বলবো, যেহেতু মানে শুধু গার্জিয়ান না, সবকিছুই। এবং ওনাকে দেখে কিন্তু আমরা রাজনীতি করছি। আজকে আমরা যে সিনসিয়ারলি রাজনীতি করছি, আমাদের কোনো দুর্নীতির বদনাম নেই। আমরা মানুষের বিপদে আপদে মানুষের পাশে থাকার চেষ্টা করি, কাজ করার চেষ্টা করি। এটাই আমাদের সম্পদ এবং এটাই আমাদের পাওনা। তো এটা তো আমরা বরকত সাহেবের কাছেই শিখেছি। তাই বরকত সাহেবের কথা সবাই বলেন, শুধু কংগ্রেস বলে না, অন্যান্য দলও কিন্তু বরকত সাহেবের কথা বলেন। প্রচার সারছিলেন দেখছিলাম, এবং আমরা যখন দেখলাম যে তিনি যখন প্রচার সারছেন, অনেকের কাছে গিয়ে কথা বলছেন এবং প্রত্যেকেই একটা অভিযোগ করছেন যে নাম তো নেই, ভোট দেবো কোথায়। সত্যি তো, এখনো অব্দি যে পরিসংখ্যান সামনে এসেছে, প্রায় প্রত্যেকটা কেন্দ্র থেকে গড়ে 40,000 নাম বাদ গেছে। এই এসআইআর কি বলবেন এবং কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে এবারের নির্বাচনে? আমরা তো প্রথম দিন থেকে এটার বিরোধিতা করছি, আমরা প্রতিবাদ করছি যে এসআইআর যেভাবে করা হয়েছে, অন্যান্য রাজ্যেও তো এসআইআর করা হয়েছে, কোথাও তো এরকম সমস্যা হয়নি। পশ্চিমবঙ্গে এত সমস্যা হচ্ছে কেন? এবং এই লজিক্যাল ডিসক্রিপেন্সি এর নাম দিয়ে প্রকৃত ভোটারদেরকেও বাদ দেওয়া হয়েছে। এমনও আছে অনেক জায়গায় আমরা শুনতে পাচ্ছি যে যাদের পাসপোর্ট হোল্ডারও আছে তাদের নাম ডিলিট। এবং অনেক জায়গায় আবার এরকমও উদাহরণ আছে যে মারা গেছেন, তার নাম আবার ভোটার লিস্টে উঠে এসছে। তো হোল সিস্টেম ইজ ফ্লড আমরা মনে করছি। কি কারণ বলে মনে করছেন? দেখুন, 2021 সালে হঠাৎ করে কথা উঠলো যে এনআরসি হবে। মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে ভোট দিলেন, ভোটে বিভাজন হলো। আবার এখনই ইলেকশনের টাইমে এসআইআর করতে হবে, 2-3 মাসের মধ্যে এসআইআর ফুল প্রসেস কমপ্লিট করতে হবে। কেন? এসআইআর তো ইজ এ লং টাইম টেকিং প্রসেস, একটু সময় নিয়ে তো করতে পারতো। এটা আমাদের মনে হয় যে এটা ইলেকশন কমিশন, বিজেপি এবং টিএমসির একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা সেটিং, যে এসআইআর এর নাম দেখি, মানুষকে ভয় দেখি তারা ভোট করতে চাইছে এবং ইচ্ছাকৃতভাবে কিছু লোকের নাম ডিলিট লিস্টে করে দেওয়া হয়েছে যাতে তারা ভয় পেয়ে একটা যাতে সিদ্ধান্ত নেয়। এই মালদায় যেখানে সংখ্যালঘু ভোট ব্যাংক একটা বড় অংশ জুড়ে ছিল, সেখানে বিজেপির জায়গা করে নেওয়া, এবং আমরা দেখছি যে আদিবাসী অধ্যুষিত সেই ভোটও কিন্তু কোথাও গিয়ে বিজেপির ঝুলিতে গেছে। এই যে একটা পোলারাইজেশন, তৃণমূল কংগ্রেস হোক বা কংগ্রেস হোক, তাদের এই নির্বাচনে ভোট অঙ্কের ক্ষেত্রে কতটা ফ্যাক্টর হবে? আমি তো প্রথমেই বললাম যে একটা পোলারাইজেশনের রাজনীতি চলছে, আমরা কিন্তু এটার বিরুদ্ধে। আমরা আপিল করি কিন্তু সবার কাছে, কারণ আমরা চাই, আমরা যেটা বরকত সাহেবের কাছে শিখেছি, যেটা আমাদের কংগ্রেসের নেতৃত্বরা করেন, আমরা সবাইকে নিয়ে চলতে চাই। আমরা চাই যে আমাদের একটা ধর্ম নিরপেক্ষ, মানে স্পেশালি বেঙ্গল ইটস এ সেকুলার স্টেট, আমরা চাই সবারই উন্নয়ন হোক এবং আমরা সবাই যাতে ভালো থাকতে পারি, একসঙ্গে থাকতে পারি। আপনি তো এবারে বিধানসভাতে দাঁড়াতেই চাননি, কিন্তু যখন দাঁড়ালেন তখন কেন সুজাপুর নয়, কেন মালতীপুরকেই বেছে নিলেন? সেফ সিট? আমার তো দেখুন, কখনো মনে হয় না কোনো ইলেকশন ইজি। এটা যদি কেউ মনে করে, আমি অন্তত মনে করি যে এটা ভুল। প্রত্যেকটা ইলেকশন টাফ এবং আমরা যথেষ্ট পরিশ্রম করি। সুজাপুরও আমাদের জন্য খুব ইজি সিট, কিন্তু সুজাপুরে এবার যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, অবশ্য ওনারাও চেয়েছিলেন যে ফ্যামিলি থেকে কেউ হোক, কিন্তু আমরা সিদ্ধান্ত নিলাম যে ওনাদের যে সেকেন্ড চয়েস, যে লোকাল কেউ যাতে টিকিটটা পান, তাই ওখান থেকে লোকাল ক্যান্ডিডেটকে দেওয়া হয়েছে। আমি যেহেতু 10 বছরের উত্তর মালদার সাংসদ ছিলাম, তাই উত্তর মালদার অনেকগুলো সিটেরও ডিমান্ড ছিল। সেখান থেকে দল সিদ্ধান্ত নিয়েছে যে আমাকে মালতীপুর থেকে দাঁড়াতে হবে, তাই মালতীপুরে দাঁড়িয়েছি। বিশেষজ্ঞরা বলছেন সুজাপুরের সাবিনা ইয়াসমিন, এবং কোথাও গিয়ে একেবারে কাটে টাক্কর হতে পারতো, সেই জন্য সেফ সিট হিসাবে মালতীপুর বেছে নেওয়া। আবার মালতীপুরও আপনার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের রহিম নবী, তো সেটাই বা কিভাবে দেখছেন আপনি, মানে কতটা সহজ হবে আপনার এই ভোট জেতা?
দেখুন, এটা তো মানুষ ডিসাইড করবে ওনারা কাকে ভোট দেবেন। আমাদের যেটা দায়িত্ব, আমাদের যেটা কাজ, সেটা আমরা করছি। মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে মানুষের কাছে ভোট ভিক্ষা করছি। তাদেরকে আমরা একটা কথাই বলছি, তাদের পাশে আমরা আছি এবং এলাকার উন্নয়ন হোক, আমরা যাতে এগিয়ে যাই, ওনারা যাতে সবাই মিলে সবারই যাতে উন্নতি হোক, এইটা মানুষের কাছে পৌঁছিয়ে বলার চেষ্টা করছি। বাকি তো মানুষের সিদ্ধান্ত। তবে আমরা খুব আশাবাদী যে কংগ্রেসের রেজাল্ট মালদা জেলায় খুব ভালো হবে। অর্থাৎ বিধানসভা এবারে খাতা খুলতে পারবে কংগ্রেস, কটা আসন আশা করছেন? 12টা সিটেই আমাদের যা পরিস্থিতি, আমরা যা সাড়া পাচ্ছি, আমরা খুবই কনফিডেন্ট এবং ডেফিনেটলি আমরা জিতবো। মানে এই কনফিডেন্সটা কোথা থেকে? মানুষের বডি ল্যাঙ্গুয়েজ থেকে? বিধানসভা নির্বাচনের পর কোথাও গিয়ে লোকসভা নির্বাচনের ফলাফলটা কিছুটা চেঞ্জ হয়েছে, সেখান থেকেই এই ভরসা? অবশ্যই 2021 সালে তো যেটা হয়েছিল এনআরসির ভয়ে হয়েছিল, সেটা তো আগে কখনো হয়নি আর পরবর্তীতেও কখনো হবে না, কারণ মানুষ এটা বুঝে গেছে। লোকসভাতে অবশ্যই কংগ্রেসের রেজাল্ট খুব ভালো হয়েছে এবং মানুষের বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে যে তারা এবার কংগ্রেসমুখী হয়ে গেছেন, তাই আমরা খুব আশাবাদী। ওয়াক অফ নিয়ে তৃণমূল কংগ্রেসের যে সিদ্ধান্ত, কোথাও গিয়ে দল ছাড়ার পেছনে এটাও একটা অন্যতম কারণ ছিল? অনেকগুলোই কারণ ছিল, ডেফিনেটলি এটাও একটা কারণ। কারণ আমি নিজে একজন মতওয়াল্লি। সম্মানীয় মুখ্যমন্ত্রী বললেন যে পশ্চিমবঙ্গে ওয়াকআফ হতে দেব না, এটা তো বিজেপির একটা চক্রান্ত, আমরা আগে থেকে বুঝতে পেরেছি। তো উনি যে বললেন ওয়াকআফ হতে দেব না, যদি আন্দোলন করতে হয় তাহলে দিল্লি গিয়ে আন্দোলন করো। তো তারপর তো আমরা দেখলাম যে মাত্র 5-7 দিন আমরা হাতে সময় পেলাম যে উমিদ পোর্টালে ওয়াকআফের পুরো প্রপার্টি সবকিছু আমাদেরকে আপলোড করতে হবে। এবং দেখুন, ওয়াকআফ প্রপার্টি মুসলিম সমাজে এটা কিন্তু খুব মানে পার্সোনাল একটা ব্যাপার, যেহেতু এই সব কিছুই কিন্তু মানুষের চ্যারিটির জন্য ইউজ হয়। তো সেখানে যেভাবে ওনার ভূমিকা ছিল, এটা কিন্তু মানুষ ভালোভাবে নেয়নি। এবং লাস্ট 5-7 দিনের মধ্যে মাঝে মানে ম্যাক্সিমাম টাইম পোর্টাল কাজ করে না, ওর মধ্যে থেকে কাজ করাটা সবারই জন্য খুব ডিফিকাল্ট ছিল এবং মানুষ এটা কিন্তু ভালোভাবে নেয়নি। খিচুড়ি খেতে পছন্দ করেন, দুবেলা কিন্তু একেবারে নির্বাচনী প্রচার চলছে জোর কদমে, ডায়েটে কি থাকছে ফিট থাকার জন্য? দেখুন, ইলেকশনের টাইমে তো যেহেতু এত বিজি শিডিউল থাকে, তাই হালকা খাবার, বাড়ির খাবারই খাওয়ার চেষ্টা করি। কি বলছেন মানুষের কাছে গিয়ে? মানুষের কাছে গিয়ে মানুষ আমাকে চেনে, আমি তো নতুন মুখ না, পরিচিত মুখ। এলাকায় প্রচুর কাজ করেছি সাংসদ হিসেবে, সবাই আমাকে চেনে। কংগ্রেসের পরিবার আমাকে পেয়ে তারাও খুব খুশি, আনন্দিত। তাদের মধ্যে যে উচ্ছ্বাস দেখছি, সেটা আমাকে আরো বেশি কনফিডেন্স দিচ্ছে। সবাই মিলে দুয়ারে দুয়ারে যাচ্ছি, মানুষের কাছে ভোট ভিক্ষা করছি এবং মানুষের সাড়া খুব ভালো। এই যে মানুষের সাড়া পাচ্ছেন, বলছেন যে মানুষ আনন্দিত, আপনাকে পেয়ে একেবারে উজ্জীবিত, কিন্তু কোথাও গিয়ে দল ছাড়ার পর আবারও কংগ্রেসে ফিরে আসা, এই ক্ষোভটাও কি মানুষের মধ্যে থাকবে না? দেখুন, আমি তো এটাই ভয় করছিলাম যে আমি যেহেতু ব্যাক করতে চাইছি কংগ্রেসে, কিন্তু মানুষ সেটা কিভাবে নেবে। কিন্তু আমি যখন মানে কংগ্রেসে জয়েন করলাম, যেভাবে মানুষের রেসপন্স পেয়েছি আমি ওভার ফোন, তখন তো আমি দিল্লিতে ছিলাম, মালদায় এসে যেভাবে স্টেশনে মানুষ, হাজার হাজার মানুষ এসেছিলেন আমাকে ওয়েলকাম জানানোর জন্য, তখনই আমি বুঝতে পেরেছিলাম যে এটা আমার রাইট ডিসিশন ছিল। মালতীপুরের মানুষের জন্য কি বলতে চাইবেন? মালতীপুরের মানুষের জন্য এটাই বলতে চাই যে এলাকার প্রচুর অভাব আছে, সমস্যা আছে। হেলথ ইনফ্রাস্ট্রাকচার ঠিক নেই, এডুকেশন ইনফ্রাস্ট্রাকচার ঠিক নেই, একটা মহিলা কলেজের ডিমান্ড আছে, অনেকগুলো জায়গায় ব্রিজেস অনেক ডিমান্ড আছে। আমাদের যুবক ভাইরা, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, এগুলো অনেকগুলোই সমস্যা আছে। আমরা যদি ক্ষমতায় আসি, ওনাদের জন্য এসব কাজ করার ডেফিনেটলি চেষ্টা করব এবং আশাবাদী, 100% আশাবাদী। এবং একই সঙ্গে কোথাও গিয়ে রাজনীতির বাইরে গিয়ে এরকম একটা ন্যারেটিভও রয়েছেন যে তিনি খুব হিসেবি এবং সমস্ত কথা কোথায় কতটুকু বলতে হবে সেটাও তিনি সেইভাবেই বলেন, এবং তার পরবর্তী পদক্ষেপ সম্পর্কেও নাকি আভাস পাওয়া যায় না। সত্যি কি তাই? সেটা বলতে পারবো না। আমি 16 বছর ধরে পলিটিক্স করছি, রাজনীতিতে আসি, বরকত সাহেবকে দেখেই এসছিলাম এবং উনি যেভাবে কাজ করতেন, অতটা হয়তো আমি সুযোগ পাইনি কাজ করার, কিন্তু চেষ্টা করে যাচ্ছি, এটুকু বলতে পারি। অনেক ধন্যবাদ দিদি, দা ওয়ালকে সময় দেওয়ার জন্য। কথা বললাম মালতীপুরের কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নূরের সঙ্গে। নির্বাচনী প্রচার চলছে একেবারে জোর কদমে এবং তারই মাঝে বেশ কিছু প্রশ্ন যেটা সাধারণ মানুষের মনে যাচ্ছে, তারই উত্তর খোঁজার চেষ্টা করলাম। 2026-এর নির্বাচনের সমস্ত খবর জানার জন্য অবশ্যই নজর রাখুন theworld.in-এ, কারণ খবর এখন এখানেই।